কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে রয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি। সকাল 9:15টার দিকে গুলশানের বাসা থেকে রংপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি হেলিকপ্টার যোগে রংপুরে পৌঁছান। রংপুরে পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। গেল 16 জুলাই রংপুরের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। সবাই সূরা ফাতিহা একবার পড়ি। সূরা ইখলাস একবার পড়ি। درستك أكبر فريق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب العالمين আমাদের সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের সবার জীবন গুণাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে যে ভাইয়ের কবরের পাশে আমরা দাঁড়িয়েছি আল্লাহ, শহীদ আবু সাইদ ভাই, আল্লাহ যে এই দেশের বীর পুরুষ মাওলা, আল্লাহ তার শাহাদতকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিন আল্লাহ। তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ শেষও এই ছাত্র আন্দোলনে আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আল্লাহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই দেশের উপর রহমত দান করো আল্লাহ। আল্লাহ এই দেশ পরিচালনার জন্য এখন যারা দায়িত্ব পেয়েছেন আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা সমালা যারা এই দেশ পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন আল্লাহ, সকল উপদেষ্টাগণকে আল্লাহ সে যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ। হায়াত তাইয়্যিবা তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে আল্লাহ দেশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারে মাওলা, সে তৌফিক সে যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ। তোমার দয়ার আচ্ছা চাদর দিয়ে তাদেরকে তুমি আল্লাহ ঢেকে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই দেশের সকল জনগণ আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের জান মাল হেফাজত করার জন্য আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই দেশকে দুর্নীতিমুক্ত, অনাচার মুক্ত, সমৃদ্ধিশালী, বৈষম্যহীন, কল্যাণকর রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, এই দেশবাসীকে কবুল করে নাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। উর্মি, আমরা এই মুহূর্তে দেখলাম যে আসলে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আবু সাইদের পরিবারে এসেছেন এবং তার আবু সাইদের কবর জিয়ারত করলেন। জিয়ারত করে এখন পরিবারের সাথে কথা বলার জন্য কিন্তু তার বাড়ির দিকে যাচ্ছেন। আমরা দেখছি তিনি সকাল 11:15টার দিকে রংপুরের যে মেরিন একাডেমি রয়েছে পীরগঞ্জের, সেই মেরিন একাডেমিতে তার হেলিকপ্টার অবতরণ করে এবং সেখানে অবতরণের পর সড়ক পথে প্রায় 5 কিলোমিটার জুড়ে তিনি সড়ক পথে আসেন এবং সড়ক পথে এসে তিনি জাফরপুরের বাবনপুরে সেখানে কোটা বিরোধী আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের যে নিহত আবু সাইদ তার
কবর জিয়ারত করেন। জিয়ারত পরে এখন কিন্তু তার পরিবারের সাথে তিনি কথা বলছেন। তবে সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখছি সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছেন না, সে কারণে আমরা সেই ছবি দেখাতে পারছি না এই মুহূর্তে। তবে কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। কবর জিয়ারতের পর তিনি বিশেষ মোনাজাত করেছেন, তার রুহের আত্মার মাগফিরাত কামনাও করেছেন। এরপরেই কিন্তু ডক্টর ইউনূস তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি সেখানকার যারা আসলে এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন এবং সেখান থেকে দেখার পরে তিনি আসবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ এবং সেখানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তিনি। সেই বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার যারা শিক্ষক রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তিনি মত বিনিময় করবেন। মত বিনিময় শেষে আবারও তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় চলে যাবেন। তুমি একটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 16ই জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2য় ফটকে নিহত হন আবু সাঈদ এবং তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশ কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং এরপরেই বিভিন্ন দফা ঘুরে এক দফায় পরিণত হয় কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নেতাদের দাবি এবং সেই দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের যিনি শেখ হাসিনা রয়েছেন তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এবং এরপরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ঠিক 2 দিন পরেই কিন্তু রংপুরের এই বাবনপুরে নিহত আবু সাঈদের পরিবারে এবং স্বজনদের সাথে দেখা করবার জন্য এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কিছুক্ষণ আগেই তিনি আসলে আবু সাঈদের কবর জিয়ারত করে বিশেষ মোনাজাত করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, আবু সাঈদ একেবারে দরিদ্র পরিবারের সন্তান, বিশেষ করে তার বাবা কৃষক, 9 ভাই বোনের মধ্যে আবু সাঈদই ছিলেন 7ম এবং এই পরিবারের মধ্যে সেই কিন্তু উচ্চশিক্ষিত ছিল। অনেক স্বপ্ন নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সে ভর্তি হয়েছিল এবং সেখানে সে মেধাবী শিক্ষার্থী ছিল। সে আসলে যে টিউশনি করাতো সেই টিউশনির টাকা দিয়ে তার লেখাপড়ার পাশাপাশি তার পরিবারকেও কিন্তু সে সহযোগিতা করত। আবু সাঈদ আসলে যেদিন নিহত হন তার 2 দিন আগে সে ফেসবুকে আসলে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি যদি শহীদ হন তাহলে তার মরদেহ যেন যতক্ষণ পর্যন্ত আন্দোলনে তিনি আন্দোলন বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত তার মরদেহ যেন পরিবারের কাছে হস্তান্তর করা না হয়। এই স্ট্যাটাস দেওয়ার 2 দিন পরেই কিন্তু আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং আমরা দেখেছিলাম সেই দিন ঘটনাস্থলেই আমি সেদিন উপস্থিত ছিলাম পেশাগত দায়িত্ব পালনের কারণে। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আবু সাঈদকে তার যে বন্ধুরা রয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে তারা কিন্তু দৌড়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন এবং আবু সাঈদ পুলিশের সামনে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বুক উঁচিয়ে দিয়েছিলেন এবং পুলিশ কিন্তু সেখানে গুলি ছোড়ার পর একের পর এক গুলিতে কিন্তু আবু সাঈদ সেখানে লুটিয়ে পড়ে তারপরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঠিক তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে রংপুরের যারা শিক্ষার্থী রয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী থেকে শুরু করে সারা বাংলাদেশের শুধু শিক্ষার্থীই নন, পাশাপাশি অভিভাবকরাও কিন্তু ফুঁসে ওঠে এবং ধীরে ধীরে এই আন্দোলন আরও জোরদার হয়। তো আসলে উর্মি, রংপুর থেকে আমরা দেখেছি যে এই অঞ্চলে স্বাধীনতার প্রথম শহীদ শঙ্কু সমাজতার তার বাড়িও কিন্তু রংপুরে, সে স্বাধীনতা যুদ্ধে 71-এ প্রথম শহীদ হয়েছিলেন। এরপরে কৃষক আন্দোলনে যদি বলি নুরুল দিন, তিনিও রংপুর অঞ্চলের মানুষ ছিলেন, দেবী চৌধুরী রানীও রংপুর অঞ্চলের মানুষ এবং সবশেষ কোটা সংস্কার আন্দোলনের যে নিহত আবু সাঈদ সেও কিন্তু রংপুর অঞ্চলের মানুষ। তবে মানুষ যেটি বলছে যে এই যে যারা সবসময় যুদ্ধ বিগ্রহ এবং দেশের স্বার্থে সবসময় রংপুর অঞ্চলের মানুষ প্রাণ দিয়ে আসছে ঠিকই, কিন্তু সবসময়ই এই অঞ্চলটি যেন বৈষম্যের শিকার হচ্ছে। তো এবারেই তারা মনে করেন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার এসেছে, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এই বাংলাদেশের রংপুর অঞ্চল আর বৈষম্যের শিকার হবে না। তারা যেটি বলছিলেন এই অঞ্চলের মানুষ যে রংপুরে কিন্তু আমরা দেখেছি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এর মধ্যে কিন্তু রংপুর অঞ্চলের কাউকেই
রাখা হয়নি, এই বিষয়টি নিয়ে কথা উঠেছে। যদিও আসলে এখনো সময় শেষ হয়ে যায়নি, সেটি হয়তো দেখা যাবে। এবং অন্যদিকে আজকে শপথ নেওয়ার দুদিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রংপুরে এসেছেন। এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, রুগীদের স্বজনদের সাথে কথা বলবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেখানে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলবেন। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু তিনি শপথ নেওয়ার দুদিন পরেই আসলেন। তো সেদিক থেকে এই অঞ্চলের মানুষ মনে করছে যে রংপুর অঞ্চল আর বৈষম্যের শিকার হয়তো থাকবে না, এবং সেই জায়গা থেকে হয়তো রংপুর অঞ্চলের উন্নতি এবং সমৃদ্ধির ব্যাপারে তিনি বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই অঞ্চলকে যেন সমান তালে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টিও হয়তো তিনি দেখবেন। পাশাপাশি আরেকটি ব্যাপার, যেহেতু একবারই এই আন্দোলনের প্রথম যিনি জীবন দিলেন আবু সাইদ, তার বাড়ি রংপুরে, এবং আমরা দেখেছি এখানে কিন্তু জামায়াতের যিনি কেন্দ্রীয় কমিটির আমির শফিকুল ইসলাম তিনি এসেছিলেন, এবং আজকে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসলেন, এবং একে একে সবার নজর কিন্তু এখন রংপুরের দিকে রয়েছে। সেদিক থেকে আশাই করা যায় যে এই অঞ্চলের যে বৈষম্য, সেই বৈষম্য যেমন দূর হবে, কেননা বৈষম্য বিরোধ আন্দোলনের মধ্য থেকেই কিন্তু নতুন বাংলাদেশের জন্ম হলো। সেই কারণে হয়তো রংপুর অঞ্চল আর বৈষম্যের শিকার হবে না। তো আমরা এখন পর্যন্ত দেখছি সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নিহত আবু সাইদের স্বজনদের সাথে কথা বলছেন, এবং তার বাড়িতে তার স্বজনদের সাথে তিনি খোঁজ খবর নিচ্ছেন, জানবার চেষ্টা করছেন, এবং নিশ্চয়ই সেই বিচারের প্রতিশ্রুতিও এখান থেকে আসবে বলে আশা করা যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু সাইদের পরিবারের পক্ষ থেকে আমরা একটি বিজ্ঞপ্তি দেখেছি, সংবাদ বিজ্ঞপ্তি। সেখানে কিন্তু সাইদের বাবা অনুরোধ করেছেন যে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ তার যে বীরত্ব দেখিয়েছে, সেই বীরত্ব সারা দেশবাসী মনে রাখবে। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তার নামকরণে বিভিন্ন বাজার, বিভিন্ন এলাকার নামকরণ করা হচ্ছে, এটিকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু তিনি অনুরোধ করেছেন যে কোনোভাবেই যেন আবু সাইদের কোনো এখানে ভাস্কর্য তৈরি করা না হয়, সেজন্য কিন্তু তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। আমরা দেখছি যে নিহত আবু সাইদের এই জীর্ণ কুঠিরেই কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয় লাভ করেছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেখানে এসেছেন এবং তার বাড়ির উঠানে বসেই পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। আমরা দেখছি, আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন তাদের সাথে। এই কথা বলা শেষ করে, এই আনুষ্ঠানিকতা শেষে তিনি এখান থেকে রংপুর শহরে যাবেন, যেটি এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা এই আন্দোলনে নানাভাবে আহত হয়েছেন তাদের খোঁজ খবর নেবেন, স্বজনদের সাথে কথা বলবেন, এবং রংপুর মেডিকেলের সার্বিক চিত্র তিনি পর্যবেক্ষণ করবেন, এবং সেখান থেকে আবারও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল আবু সাইদ, সেই বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নেবেন, সেখানকার শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী সমন্বয়কারী তাদের সাথে কথা বলবেন, এবং রংপুরকে ঘিরে কি পরিকল্পনা করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও কথা বলবেন বলে আশা করা হচ্ছে। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবারের সাথে কথা বলছেন, যদিও আসলে সেনা কর্মকর্তাদের বা সেনা সদস্যদের বাধা নিষেধের কারণে আমরা সেই জায়গাটায় যেতে পারছি না। তবে যতটুকু আমরা দূর থেকে ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে নিহত আবু সাইদের যে মা রয়েছেন, মায়ের সাথে কথা বলছেন তিনি। সেখানে তার বাবাও উপস্থিত রয়েছেন, বোন উপস্থিত রয়েছেন। আবু সাইদরা মূলত তারা 9 ভাই বোন, তার মধ্যে আবু সাইদেই সপ্তম। আশা ছিল এই দরিদ্র পরিবারের যে আবু সাইদ উচ্চশিক্ষিত হয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হবেন, দেশের জন্য কাজ করবেন, পরিবারের দারিদ্রতা ঘোচাবেন। কিন্তু আবু সাইদ সব কিছুকে ঠেকিয়ে সে একবারে বীরের বেশে দুহাত উঁচিয়ে বুক প্রসারিত করে দিয়ে পুলিশের গুলিতে নিহত হলেন এই দেশের বৈষম্য বিরোধ আন্দোলনের জন্য। এবং সত্যিকার অর্থেই আবু সাইদ আসলে যদিও তিনি তার পরিবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন যদিও পূরণ করতে পারেননি, তবে পুরো বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করেছেন। সেই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে তার পরিবারের সদস্যরাও মনে করেন যে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তারা এখন যেটি চান, আবু সাইদ হত্যার বিচার চান। আবু সাইদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন, সেই হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার চান। আমরা কিন্তু এখন পর্যন্ত দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাইদের মৃত্যুর ঘটনায়
এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বা পরিবারের পক্ষ থেকেও মামলা হয়নি। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা মানববন্ধন করেছেন, মানববন্ধন করে সাঈদের এটিকে হত্যাকাণ্ড দাবি করে সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তো আমরা আসলে দেখছি এই মুহূর্তে পরিবারের সদস্যদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলছেন এবং সেখানে পরিবারের অন্যান্য স্বজনরা রয়েছেন। আমরা দেখছি সাঈদের যে মায়ের যে আসলে কষ্ট সেটি কিন্তু তার মুখচ্ছবিতে স্পষ্ট হয়ে উঠছে। দুঃখিনী মায়ের চোখে মুখেই যেন সাঈদকে হারানোর যে হাহাকার সেটি স্পষ্ট রয়েছে। তারপরেও সরকারের যিনি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসেছেন এবং সেখানে তার বোন কান্না জড়িত কণ্ঠে কিন্তু কথাও বলছেন আমরা দেখতে পাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেই কথা শুনছেন খুব মনোযোগ দিয়ে এবং তিনি নানাভাবে সান্ত্বনাও দিচ্ছেন। আমরা মনে করি, যদিও এখন পর্যন্ত জানতে পারিনি, যেহেতু সাঈদের নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি উঠেছে এবং বিচারের দাবি উঠেছে, সেদিক থেকে নিশ্চয়ই একটি বিচারের প্রতিশ্রুতিও এখান থেকে আসবে বলে আমরা মনে করছি। কিছুক্ষণ পরেই হয়তো তিনি এই পীরগঞ্জের জাফরপুর এলাকার বাবনপুর থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত শিক্ষার্থীদের তিনি দেখভাল করবেন, স্বজনদের সাথে কথা বলবেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারপরেই তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন। সেখানে মতবিনিময় সভা শেষ করে তিনি সেখানে অবশ্যই হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন হয়তো জানা যাবে যে আসলে তার এই সফরের মধ্য দিয়ে সাঈদের পরিবারে কী ধরনের প্রতিশ্রুতি মিলল সেটি হয়তো জানা যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে পরিবারের যারা স্বজন রয়েছেন তাদের সাথে কিন্তু আবু সাঈদের স্বজনদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন। সেখানে রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সেনাবাহিনীর সদস্যরা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন। প্রায় 10 মিনিট সময় ধরে সেখানে কথা বলছেন এবং কথোপকথন চলছে। এবং যে জায়গাটি আপনি ছবিতে দেখছেন এটি নিহত সাঈদের বাড়ি, যেটি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপুর এলাকার বাবনপুর। এই জীর্ণ কুঠিরেই সাঈদ থাকতেন। তার বাবা কৃষক পরিবারে জন্ম নিলেও 9 ভাই বোনের মধ্যে একমাত্র সাঈদই ছিলেন উচ্চশিক্ষিত। তাকে ঘিরে তার বোনের স্বপ্ন ছিল, বাবা মায়ের স্বপ্ন ছিল। এবং সাঈদের বোন, আমরা তার মৃত্যুর পর বা নিহতের পরে আমরা যখন এসেছিলাম তখন তিনি কান্না জড়িত কণ্ঠে আমাদেরকে জানিয়েছিলেন তার স্বপ্নের কথা, যে সাঈদ বিসিএস কর্মকর্তা হবেন এবং সরকারের উচ্চ পর্যায়ে আসীন থেকে দেশের সেবা করবেন, পরিবারের দারিদ্রতা ঘোচাবেন এবং অশিক্ষিত যে পরিবার তার ভাই বোনের স্বপ্ন পূরণ করবেন উচ্চশিক্ষা অর্জনের মধ্য দিয়ে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 16 জুলাই নির্মমভাবে সাঈদ নিহত হওয়ার মধ্য দিয়ে। এবং এরপরেই কিন্তু সারা দেশ উত্তাল হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন সারা দেশে এই উত্তাল অবস্থার মধ্য দিয়ে এক পর্যায়ে এক দফা দাবিতে পরিণত হয়। এবং সে সময় আমরা দেখেছিলাম যে 6ই আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এবং 8ই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার সেখানে শপথ গ্রহণ করে তার 2 দিন পরেই কিন্তু এখানে তিনি আসলেন। এবং আসার মধ্য দিয়ে আমরা দেখেছি যে নিহত আবু সাঈদের তিনি কবর জিয়ারত করেছেন, বিশেষ মোনাজাত করেছেন, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মাগফিরাতের পর তার পরিবারের সাথে কিন্তু তিনি এই মুহূর্তে কথা বলছেন। প্রায় 15 মিনিট সময় ধরে শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিহত সাঈদের পরিবারের সাথে কথা বলছেন, তাদের কথা শুনছেন মনোযোগ ধরে। এবং আমরা যেটি দেখছি সাঈদের মায়ের যে অসহায় মুখচ্ছবি সেটি কিন্তু আমাদের ক্যামেরায় স্পষ্ট হয়ে উঠেছে। এবং সাঈদের বোন আজও কান্না জড়িত কণ্ঠে তার ভাইয়ের হত্যার বিচার দাবি করছেন, আমরা কিন্তু সেটি ক্যামেরায় দেখছি। তো আসলে রংপুর অঞ্চলের মানুষ যেটি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, রংপুর অঞ্চল স্বাধীনতা পরবর্তী সময় ধরেই নানা কারণে বৈষম্যের শিকার
শিকার হয়েছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে। এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ সবসময়ই লড়াকু ছিল। এই অঞ্চলের মানুষ দেশের জন্য জীবন দিয়েছিলেন। এই অঞ্চলের মানুষ সবসময়ই দেশের কল্যাণে নিজেদের আত্মত্যাগ করেছেন, কিন্তু বারবারই বৈষম্যের শিকার হয়েছেন। এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে জন্ম হলো, যেভাবে আসলে বৈষম্য বিরোধের কথা আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকার আসলো, সেই নতুন সরকারের মধ্য দিয়ে রংপুর অঞ্চলের কোনো বৈষম্য হয়তো থাকবে না। আমরা কিন্তু দেখছি যে পরিবারের সাথে, স্বজনদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলছেন এবং তিনি তাদের কথা শুনছেন। এখান থেকেই তিনি উঠে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন এবং সেখানে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের শিক্ষকরা এবং যারা এই আন্দোলনের সমন্বয়কারী ছিল, সাধারণ শিক্ষার্থী, তাদের সবার সাথে তিনি কথা বলবেন এবং এই কথা বলার মধ্য দিয়ে তারা তিনি ঢাকা ফিরে যাবেন এবং এরপরে গণমাধ্যমের সাথে আমরা তিনি যখন কথা বলবেন তখনই আমরা জানতে পারবো যে আসলে তার এই সফরের মধ্য দিয়ে কি হলো সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি হয়তো জানাবেন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। তিনি স্বজনদের সাথে কথা বলছেন এবং স্বজনদের সাথে কথা বলা শেষ করেই তিনি চলে যাবেন, এখানে গণমাধ্যমের সাথে কথা বলবেন না। তবে একটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে এই বলবেন না, তবে একটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবার পরে রংপুরের মানুষ শুধু নয়, সারা দেশের মানুষ আশান্বিত হয়েছে। তারা মনে করেছে একটি গণতান্ত্রিক, একটি সুন্দর বাংলাদেশ তারা বিনির্মাণ করবেন। ৭১-এর দেশ স্বাধীনের পর ২০২৪-এ যে নতুন বাংলাদেশের জন্ম হলো, সেই নতুন বাংলাদেশ থেকে নতুন কিছু তারা পাবেন, এমন কথা, এমন আশাবাদ কিন্তু এই অঞ্চলের মানুষের। যদিও তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, সেই উপদেষ্টা মণ্ডলীতে রংপুর অঞ্চলের মানুষ না থাকায় অনেকটা হতাশা ব্যক্ত করছেন, তবে তারা যেটি আশা করছেন সুযোগ বা সময় এখনও ফুরিয়ে যায়নি, হয়তো সেই বিষয়টি বিবেচনা করা হবে এবং রংপুর অঞ্চলের যে বৈষম্য, দীর্ঘ সময়ের বঞ্চনা, সেই বঞ্চনা থেকে এই অঞ্চলের মানুষ মুক্তি পাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে স্বাধীনতা যুদ্ধে এই রংপুরের প্রথম শহীদ শঙ্কু সমাজদার, যিনি জীবন দিয়েছিলেন দেশের জন্য। একইভাবে আমরা যদি কৃষক আন্দোলনের কথা বলি, নুরুল দিন এই অঞ্চলের মানুষ ছিলেন এবং পরবর্তী সময়ে যদি আমরা আবু সাইদের কথা বলি, আবু সাইদও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম যিনি জীবন দিয়েছেন, তিনিও কিন্তু রংপুর অঞ্চলের মানুষ। কিন্তু স্বাধীনতা পরবর্তী যদি আমরা দেখি, প্রতিটি বাজেট বা প্রত্যেক বছরের যত উন্নয়ন, সেই উন্নয়ন থেকে কিন্তু রংপুর অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে। এই অঞ্চল পিছিয়ে পড়েছে, সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডে রংপুর অঞ্চল অধরাই থেকে গেছে। এখানকার মানুষ আসলে সবসময় দেশের জন্য জীবন দেন, অথচ সম্মান পাওয়ার ক্ষেত্রে রংপুর অঞ্চলের মানুষ সমৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে থাকেন বলে এই অঞ্চলের মানুষ কিন্তু দাবি করছেন। তারা এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করেন নতুন সরকার, নতুন বাংলাদেশ, নতুনভাবে শুরু হওয়া নতুন পথ চলাই রংপুর অঞ্চলে এগিয়ে থাকবে, রংপুর অঞ্চল পিছিয়ে পড়বে না, সেটি এই অঞ্চলের মানুষের দাবি। এবং আমরা গতকাল কিন্তু দেখেছিলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী, সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন করেছিলেন। মানববন্ধনে তারা যেটি জানিয়েছেন, যারা আসলে রংপুরে বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থী এটির বিরোধিতা করেছে, যাদের নির্দেশে সাইদকে গুলি করা হয়েছে, যাদের নির্দেশে আসলে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তাদেরকে চিহ্নিত করার কথা জানিয়েছেন। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মুহূর্তে তার স্বজনদের মধ্যে তার মা রয়েছে, তার বোন রয়েছেন এবং তার বাবাও রয়েছেন। আমরা সবার কিন্তু অসহায় ছবি দেখছি, তাদের চোখে মুখে অসহায়ত্ব, ছেলেকে হারানোর যে শোক সেটি তো রয়েছে, হাহাকার রয়েছে এবং তারপরেও তারা মনে করেন, তারা কিন্তু যেটি বলছেন যে তাদের ছেলের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে এবং এই বাংলাদেশ নানা অন্যায় অবিচার থেকে মুক্তি পেয়েছে, এটি কিন্তু তাদের সান্ত্বনা। তারা যেটি বলছেন, আবু সাইদের নাম সারা বাংলাদেশে নয় সবখানে ছড়িয়ে পড়ুক এবং সেটি তারা চান, কিন্তু কোনোভাবেই যেন আবু সাইদের ভাস্কর্য কোথাও নির্মাণ
করে না হয় সে অনুরোধ কিন্তু আবু সাঈদের বাবা গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছিলেন। এবং পাশাপাশি তার পরিবারের আকুতি রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের বাড়িতে এসেছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। তো তারা মনে করেন যে নিশ্চয়ই সাঈদকে যেভাবে আসলে হত্যা করা হয়েছে দাবি করে তারা বলছেন যে সাঈদের এই হত্যার বিচার হবে, এটি কিন্তু তাদের দাবি। তো আসলে আজকে সকাল ঠিক 11:15টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার যে মেরিন একাডেমি রয়েছে সেই মেরিন একাডেমিতে একটি হেলিকপ্টারে আসেন এবং হেলিকপ্টারটি মেরিন একাডেমিতে অবতরণ করে। এরপরেই হেলিকপ্টার থেকে নেমে সড়ক পথে প্রায় 6 কিলোমিটার জুড়ে জাফরপুরের বাবনপুরে নিহত সাঈদের বাড়িতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আসলে আমরা তার সাথে অন্যান্যদের মধ্যে আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে আমরা দেখেছি, আমরা শুনেছিলাম যে তার সাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি আসার কথা ছিলেন, দুই সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক তাদের আসার কথা ছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে আমরা কিন্তু ওইভাবে দেখতে পারিনি। এই মুহূর্তে আমরা দেখছি স্বজনদের সাথে কথা বলে, নিহত সাঈদের স্বজনদের সাথে কথা বলে তাদের বাড়ি থেকে বের হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে রয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষার্থীদের যে সমন্বয়ক রয়েছে সার্জিস আলম, তাকেও আমরা দেখেছি এবং অন্তত কারা রয়েছেন তারা নিশ্চয়ই জানা যাবে কিছুক্ষণের ভিতরে। তিনি কিন্তু এখন স্বজনদের সাথে কথা বলে বের হয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যে এখানে সড়ক পথ ধরেই তিনি চলে যাবেন মেরিন একাডেমিতে, সেখান থেকেই কিন্তু তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখানে যারা এই আন্দোলনে নানাভাবে আহত হয়েছেন সেই আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন, তাদের স্বজনদের সাথে কথা বলবেন, হাসপাতালের সার্বিক চিত্র পরিস্থিতি জানবেন এবং তারপরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তিনি ঘুরে দেখবেন এবং আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই মুহূর্তে নিহত সাঈদের কবরের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা একটু দেখবার চেষ্টা করি, তিনি নীরবভাবে সেখানে দাঁড়িয়ে আছেন। আপনি আজকে যে আমরা এখানে আসলাম, আজকে যে আমরা এখানে আসলাম, এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে সেটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীরগাথার যে বীর থাকে এই এখানে তাকে এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে লোককে। এখানে জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক তুলে দাঁড়িয়ে ছবি দেখলে বিশ্বাস করা যায় যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াই আছে, গুলি করছে, একটু টল টল করছে, আবার তারপর এই সে লোক। কাজে এটাকে ভোলার এখানে বীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে। এই সে লোক এখানে শুয়ে আছে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে
সে বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন, এটা আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম না, এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে ভয় পায় না, এই যে পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার কাজে আমাদেরকে সেই কাজটা যেন এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এইরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ করতে দেবেন। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেবেন। উর্মি, আমরা আসলে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সাঈদের স্বজনদের সাথে কথা বলে এসে অনানুষ্ঠানিকভাবে তিনি গণমাধ্যমের সামনেও কিছুটা কথা বললেন, যদিও আমরা পুরোপুরি সেটি শুনতে পারিনি। তিনি কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব থাকলেন, এবং নীরবতার পরেই কিন্তু আমরা দেখলাম যে তিনি কান্না জড়িত কণ্ঠে সাঈদের পরিবার নিয়ে কথা বললেন, রংপুর অঞ্চল নিয়ে কথা বললেন। যতটুকু বোঝা গেল বা জানা গেল যে আসলে আবু সাঈদ শুধুমাত্র তার পরিবারেরই সন্তান নাই, একটি পরিবারের সন্তান না, বাংলাদেশের প্রতিটি পরিবারের সন্তান আবু সাঈদ। এবং রংপুরকে নিয়ে তিনি অনেক কথাই বললেন, যে অংশটুকু আমরা আসলে প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে রংপুর অঞ্চল যেন পিছিয়ে না থাকে, সেই অঞ্চলকে নিয়ে তিনি কথা বলবেন, সেটি জানবেন। আমরা দেখছি যে আসলে উৎসুক জনতাকে হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানালেন, এবং এরপরেই তিনি আসলে গাড়িতে উঠে পড়েছেন। কিছুক্ষণের ভিতরেই তিনি এখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। এই আন্দোলনে যারা আহত হয়েছেন, আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খবর নেবেন, স্বজনদের সাথে কথা বলবেন। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেখানকার শিক্ষকদের সাথে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, এবং শিক্ষার্থী যারা এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন, আন্দোলনের সাথে নানাভাবে জড়িত ছিলেন, তাদের সাথে কথা বলবেন। এবং নিশ্চয়ই সেই সময় তিনি গণমাধ্যমের সাথেও কথা বলবেন। গণমাধ্যমের সাথে কথা বলে তিনি আসলে জানাবেন যে আজকের এই সফরের মধ্য দিয়ে কি কি হলো, এবং এখান থেকে যাওয়ার পরে কি ব্যবস্থা নেবেন। তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে নিহত সাঈদের পরিবার কিন্তু সাঈদকে হত্যা করা হয়েছে এমন দাবি জানিয়ে বিচারের দাবি জানিয়েছেন। সেই বিচারেরও হয়তো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি আমরা যতটুকু আগে থেকেই জানছিলাম। নিশ্চয়ই হত্যার বিচারের প্রতিশ্রুতি এসেছে, রংপুর অঞ্চলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি এসেছে, এবং এই অঞ্চলকে ঘিরে
তার যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথাও হয়তো তিনি জানাবেন। তো উর্মি, আমরা যদি আপনাকে বলি যে এখন থেকে ঠিক 2 মিনিটও হয়নি, এখনো 1 থেকে 1.5 মিনিট আগেই সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এ সময় তার সাথে ছিলেন কোটা সংস্কার আন্দোলনের যারা অন্যতম সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভূঁইয়া, তারা কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়াও আমরা আরেক সমন্বয়কারী সার্জিজ ইসলামকেও আমরা কিন্তু দেখেছি। তবে সমন্বয়কারীরা এখানে কোনো কথা বলেননি। নিশ্চয়ই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ঘুরে আসার পর সমন্বয়কারীরা কথা বলবেন, এবং এখানে সমন্বয়কারীরা আসার কারণে কিন্তু শিক্ষার্থী যারা তারা উজ্জীবিত হয়েছেন, তারাও এখানে এসেছেন এবং নানাভাবে কিন্তু তারা তাদেরকে দেখবার, কথা বলবারও চেষ্টা করেছেন। যদিও সেটি সম্ভব হয়নি। কিছুক্ষণ পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূস আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন, সে সময় হয়তো সমন্বয়কারীরাও কথা বলবেন। তো আপাতত রংপুরের পীরগঞ্জ বাবনপুরে নিহত সাঈদের বাড়ির বা তার যে সমাধিস্থল, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে মাজেদ মাসুদ। বিস্তারিত এতক্ষণ আপনি যতক্ষণ প্রধান উপদেষ্টা ছিলেন আবু সাঈদের বাড়িতে, তার পুরোটাই আপনি তুলে ধরেছেন আমাদের দর্শকদের সামনে। আবারও ধন্যবাদ আপনাকে।